প্রতি বছর যখন আইপিএল শুরু হয় প্রত্যেকটা আইপিএল মৌসুমের সময় আমরা বেশ কিছু নতুন ক্রিকেটার দেখতে পাই ভারতের, বিশেষ করে বিভিন্ন ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসেছে কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে। আইপিএল যখন শুরু হয় এরকম আমরা অন্তত 5 থেকে 7 জন কিংবা 10 জন, কোনোবার হয়তো আরও বেশিও হতে পারে, এরকম ক্রিকেটার দেখি যাদের কিনা আমরা আগে চিনতাম না, জানতাম না, হুট করে আইপিএলে আসে। এখন সবার কাছেই প্রশ্ন যে এই যে ভারতে প্রতি বছর বা আইপিএলে প্রতি বছর এত এত নতুন ক্রিকেটার আসে, এই ক্রিকেটারগুলো কিভাবে আসে, কোথা থেকে মানে ব্যাপারটা তো এমন না যে আইপিএল একটা টুর্নামেন্ট শুরু হলো আর ক্রিকেটারগুলো আসলে উড়ে এসে জুড়ে বসলো, ব্যাপারটা তো একদমই এরকম না। তাহলে প্রসেসটা কীভাবে আইপিএলের মতো টুর্নামেন্টে এই যে তরুণ ক্রিকেটার যারা যারা একেবারে জুনিয়র কিংবা প্রত্যন্ত অঞ্চলে থাকে, যেখানে মুম্বাইয়ের সাথে তাদের অনেকের হয়তো সম্পর্কই নেই, এইরকম ক্রিকেটাররা কীভাবে উঠে আসেন, যেটা একটা প্রশ্ন আমার মাঝে ঘুরছিল অনেক দিন ধরেই। সেটার উত্তর খোঁজার চেষ্টা করছিলাম যে কীভাবে আইপিএলে তারা এত ক্রিকেটার আনতে পারে যেটা আমরা বিপিএলে পারি না। এটা একটা বড় প্রশ্নের। এই উত্তরটা হচ্ছে যে আঞ্চলিক ক্রিকেট, তাদের আঞ্চলিক ক্রিকেটটা এত স্ট্রং যে তাদেরকে প্রত্যেকটা স্টেটে টুর্নামেন্ট করতে হয়, প্রত্যেকটা টুর্নামেন্টে ক্রিকেটাররা খেলে থাকে, যেখানে ওই অঞ্চলের ক্রিকেটারদের জন্য ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট, টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট, টেস্ট ফরম্যাটের জন্য আলাদা আলাদা টুর্নামেন্ট করা হয়, যারা কিনা এটা আসলে বিসিসিআইকে করতে হয় না। বিসিসিআই ওই স্টেটের যে ক্রিকেট সংস্থা আছে সেই সংস্থাকে দায়িত্ব দিয়ে দেয়, তারপর তারা সেটাকে এক্সিকিউট করে। এটা হচ্ছে তাদের প্ল্যান। যেমন ধরেন এখন যে স্টেটে যে টুর্নামেন্টগুলো হয়, আপনি অনেকগুলো নাম জানেন। আপনি হয়তো তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নাম জানেন, কর্ণাটকা প্রিমিয়ার লিগের নাম জানেন, বেঙ্গল প্রো টি-20 লিগের কথা জানতে পারেন আপনি, কেরালা ক্রিকেট লিগ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ, এরকম আপনি অন্তত ভারতে প্রায় 20টা টুর্নামেন্ট পাবেন, যেখানে স্টেট বেস কিংবা ইউনিয়ন বেস টুর্নামেন্ট হয়, জম্মু কাশ্মীরে টুর্নামেন্ট হয়, দিল্লিতে টুর্নামেন্ট হয়, মুম্বাই, মানে প্রত্যেকটা জায়গাতে আপনি টি-20 টুর্নামেন্ট পাবেন। মানে সাদা বলের ক্রিকেটের জন্য, লাল বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা টুর্নামেন্ট হবে, যারা কিনা ভারতের জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রডিউস করে থাকেন। তাদের কাজটা হচ্ছে যে এই অঞ্চলে ধরুন আপনি দিল্লির কথা বলুন বা কলকাতার কথা বলুন, কলকাতায় যেমন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, তাদের কাজ হচ্ছে বেঙ্গলে মানে পশ্চিম বাংলায় যারা প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা ভবিষ্যতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, যে সম্ভাবনা তাদের মাঝে আছে, তাদেরকে খুঁজে বের করার পর এই টুর্নামেন্টগুলোতে সুযোগ দেওয়া হয়। এই টুর্নামেন্টে যখন ভালো খেলে তারপর পর্যায়ক্রমে তিনি পরের যে ধাপটা থাকে সেটা আস্তে আস্তে স্টেট লেভেলের বা আরও বড় পর্যায়ে যখন টুর্নামেন্ট হয় তখন বা আইপিএলের মতো টুর্নামেন্টে সুযোগ পায়। আপনার মনে থাকার কথা, গত মৌসুমে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দেখেছিলাম, যার মাঝে হচ্ছে আপনি যে কয়েকজন নাম দেখছেন, দেখবেন যে পাঞ্জাবের একটা ঘরোয়া টুর্নামেন্টে, একেবারে ঘরোয়া টুর্নামেন্ট, সেখানে 3টা ম্যাচে সে 100 রান করেছিল, সেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে আপনার খুব সম্ভবত বা সব মিলিয়ে সে 30টা ছক্কা মেরেছিল। পাঞ্জাবের একেবারে স্থানীয় পর্যায়ের একটা টুর্নামেন্টে তিনি এমন পারফরমেন্স করেছিলেন, সেটার পরে তাকে আইপিএলে পাঞ্জাব কিংস কিনে নিয়েছিলাম, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো এই হচ্ছে ভারতের আঞ্চলিক ক্রিকেটের বেনিফিট আর কি, যে তারা কীভাবে আইপিএল এত ক্রিকেটার প্রডিউস করছে, দেশের ক্রিকেটের এত স্ট্রং কেন হচ্ছে। তাদের তো ঘরোয়াতে অনেকগুলো টুর্নামেন্ট আছে, রঞ্জি ট্রফি আছে কিংবা সৈয়দ মুস্তাক আলী ট্রফি আছে। এই ট্রফিগুলোর বাইরে, এই টুর্নামেন্টগুলোর বাইরেও স্থানীয় পর্যায়ে, যেমন বাংলাদেশে যেমন যদি স্থানীয় টুর্নামেন্ট হতো, বাংলাদেশে তো এনসিএল আছে, বিসিএল আছে, এখন একবার নতুন একটা টুর্নামেন্ট টি-20 টুর্নামেন্ট আনার প্ল্যান করছে বিপিএলের বাইরে, এইসব তো আছেই। কিন্তু আপনি যখন ঢাকা, বরিশাল, চট্টগ্রাম কিংবা রংপুর এইসব জায়গাতে যাবেন, রাজশাহীতে যাবেন, তাদের আলাদা একটা ক্রিকেট সংস্থা থাকবে। সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি যখন 2012 সালে প্রথম দায়িত্ব নেন, তিনি শুরু থেকেই বলেছিলেন যে বাংলাদেশের আঞ্চলিক ক্রিকেটটা খুব ভালোভাবে শুরু করবেন, যাতে করে তৃণমূল থেকে একদম প্রত্যন্ত গ্রাম থেকে যেন প্রতিভাবান ক্রিকেটাররা জাতীয় দলে খেলার সুযোগ পায়। সেই সাথে মিরপুর কেন্দ্রিক যে ক্রিকেটটা সেটা যেন বিকেন্দ্রীকরণ করা যায়, যার ফলে হচ্ছে আপনি প্রত্যেকটা অঞ্চলে আপনার ময়মনসিংহে কোথায় কি হবে সেগুলো মিরপুর থেকে গিয়ে আপনাকে দেখতে হবে না। আপনি একটা কমিটি গঠন করে দিবেন, সেখানে একটা আঞ্চলিক ক্রিকেট সংস্থা থাকবে, তারা এই ময়মনসিংহের পুরো ব্যাপারটা দেখভাল করবে। ঢাকাতে এরকম একটা থাকবে, 7টা-8টা জেলায়, মানে প্রত্যেকটা বিভাগে এরকম একটা আঞ্চলিক ক্রিকেট সংস্থা থাকবে। এই আশাটা অনেক দিন ধরেই করা হচ্ছিল। আপনি যদি এই ধরনের জিনিস না করেন, সেই ক্ষেত্রে আপনি ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারবেন না। তো যেটা বলছিলাম যে অনেক দিন ধরেই নাজমুল হাসান পাপন গড়িমিশি করতে তার লাস্ট টাইম যখন নির্বাচিত হলেন, তিনি তখন
অবশেষে 5টা আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালু করতে পেরেছিলেন, যেখানে দুটো করতে পারেনি। কারণ হচ্ছে যে তখন নাজমুল হাসান পাপন বলেছিলেন যে আলমগীর আলো নামে একজন পরিচালক আছেন বিসিবির, তিনি বরিশালের, তিনি সে সময় অসুস্থ ছিলেন, যে কারণে সেটা চালু করা সম্ভব হয়নি। আর খুলনার যখন যে দায়িত্বে ছিলেন শেখ সোহেল, তিনি যেহেতু দেশের বাইরে ছিলেন, সেই কারণে ওই দুইটা সেই সময় চালু করা যায়নি। বাকি 5টা চালু করার ঘোষণা দিয়েছিল 2023 সালের খুব সম্ভবত শেষ পর্যায়ের দিকের ঘটনা এটা, মানে হচ্ছে এখন থেকে 5 থেকে 7 মাস আগের কথা বলছি আমি। তখন তিনি জানিয়েছিলেন যে এই যে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো আছে, যে 5টা আমরা চালু করতে পেরেছি, সেই 5টাকে তারা 2 লাখ টাকা দিবেন, এটা টুর্নামেন্ট আয়োজন করে আপাতত তারা দেখবেন যে তারা আসলে এটা করতে পারেন কিনা। এই যে প্রসেসটা তিনি শুরু করেছিলেন, এই প্রসেসটা কিন্তু এখন ব্যাঘাত ঘটে গেছে। কারণ দেখুন, তিনি যখন এই প্রসেসটা চালু করলেন 12 বছরের অপেক্ষার পর, তখন তিনি আর দায়িত্বে নেই। এখন দায়িত্বে কে আছেন? বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তার কাছে সবচেয়ে বড়, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ফারুক আহমেদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ থাকবে। এখন আমি সেখানে একটা কথা বলেছিলাম যে আঞ্চলিক ক্রিকেটটাকে আপনাকে চালু করতে হবে, যেটাকে আপনাকে পরিপূর্ণ একটা রূপ দিতে হবে। ধরুন, আপনি যদি এই যে আঞ্চলিক ক্রিকেটগুলো সংস্থাগুলো চালু করতে পারেন, 7টা বা 8টা আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালু করতে পারেন, সেক্ষেত্রে রাজশাহীতে প্রত্যেক বছর যদি এই জাতীয় লিগ বা এনসিএল বিসিএল এর বাইরে যদি ধরেন একটা টি20 টুর্নামেন্ট হয়, একটা 4 দিনের টুর্নামেন্ট হয়, একটা 50 ওভারের টুর্নামেন্ট হয়, তাহলে কী হবে? ওই অঞ্চলে যারা ক্রিকেটার আছে, তরুণ ক্রিকেটার যারা আছে, তারা বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। যখন আপনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন, তখন আপনি নিজেকে প্রমাণ করার বেশি সুযোগ পাবেন। যদি এইটা করা যায়, তখন ওই যে পুরো বছরে ম্যাচ খেলো, তখন আপনি এখান থেকে 2 বা 3টা ক্রিকেটার পিক করতে পারবেন, যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। এরকম আপনি 2জনকে, এখন ধর 2জন যদি আপনি রাজশাহী থেকে নিয়ে আসতে পারেন, এরকম 7টা বা 8টা যদি আপনার আঞ্চলিক ক্রিকেট সংস্থা থাকে, সেক্ষেত্রে আপনি যদি 2জন করে যদি 8টা যদি থাকে, সেক্ষেত্রে আপনি 16 জন ক্রিকেটার নিয়ে আসতে পারেন। তার মানে হচ্ছে আপনি 1 বছরে যদি আপনি 16 জন নতুন ক্রিকেটার সামনে আনতে পারেন, তাহলে আপনার কী হবে? আপনার যে পাইপলাইনে চিন্তা করতে পারেন, আপনাকে ক্রিকেটের সামনে ভবিষ্যৎ কী হবে সেগুলো আপনাকে চিন্তা করতে হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই যে আপনার জেলাতে বা বিভাগে আপনি যখন এত টুর্নামেন্ট খেলবেন, আপনি যখন পুরো একটা বিভাগ থেকে যখন আপনি একমাত্র বা দ্বিতীয় ব্যক্তি হিসেবে জাতীয় দলের সুযোগ পাবেন, তার মানে বুঝতে হবে যে তার মাঝে সেই প্রতিভাটা আছে, আপনি সেই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে উতরে গিয়ে আপনি জাতীয় দলে এসেছেন। কিন্তু এখন তো সেই চ্যালেঞ্জগুলো বেশিরভাগ উতরাতে হয় না। আপনি যদি এখন ক্রিকেট খেলেন, এখন কী করতে, আপনি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলেন, তারপর আপনি ঢাকা প্রিমিয়ার লিগে দল পেয়ে যাবেন, ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন বা বিপিএলে ভালো করেছেন, শেষ, আপনি জাতীয় দলে খেলবেন। এই জন্য কী হয়, বাংলাদেশে যে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে জাতীয় দলে আসার পর 1-2 ম্যাচ ভালো খেলে আপনি 1 বছর 2 বছর খেলার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাদেরকে ওই পারফরমেন্সটা, যে প্রত্যাশা নেন তাদেরকে জাতীয় দলে ডাকা হয়, সেই পারফরমেন্সটা তাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। এইটা যদি আপনি দূর করতে চান, দেশের ক্রিকেটকে যদি আপনি এগিয়ে নিতে চান, আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে মিরপুর কেন্দ্রিক যে ব্যাপারটা আছে, সেইটা যদি চাপটা আপনি কমাতে চান, সেক্ষেত্রে আপনাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা লাগবেই। আপনি যদি আঞ্চলিক ক্রিকেট সংস্থা যদি আপনি তৈরি করতে না পারেন, ফারুক আহমেদ এখন নতুন দায়িত্ব নিয়েছেন, তিনি যদি এটাকে খুব বড় পরিসরে কন্টিনিউ করতে না পারেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট, এই যে আমরা আগানো স্বপ্ন দেখি, গতকাল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে, এই যে বছরান্তর আমরা একটা করে জয় পাবো, তারপর আবার হারতে শুরু করব, এই ধরনের পারফরমেন্স আমাদের সারা বছর দেখতে হবে। এখন ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে কী করেন, সেটা হয়তো তিনি যখন আরও পরবর্তীতে তাকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হবে, জানতে চাওয়া হবে তিনি কি রোড ম্যাপ দেন, সেটা হয়তো আরও ক্লিয়ার হওয়া যাবে। শেষ কথা যেটা হচ্ছে যে আপনি যদি ভারতের মতো এইভাবে ক্রিকেটে এগিয়ে নিতে চান, ক্রিকেটকে একটা বড় বিজনেস একটা বাজার তৈরি করছেন ক্রিকেটের, বাংলাদেশের বিজনেস বাজার অনেক বড়, 18 কোটি মানুষ ক্রিকেট দেখার জন্য একদম পাগল প্রায় একটা অবস্থা। আপনি দেখুন যে এই যে দেশের এখন এই যে ক্রান্তিলগ্ন চলছে, দেশে বন্যার পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েছে বা অন্যান্য আরও অনেক সমস্যা রয়েছে, কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে জয় পেল, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম খেয়াল করে দেখেন, যেখানে প্রত্যেকটা মানুষ উল্লাসে ফেটে পড়েছে। হয়তো আপনি রাস্তায় মানুষ দেখেননি, কারণ এটা আসলে বিশ্বকাপ জয়ের মধ্যে ব্যাপার তো না যে আপনি রাস্তায় মানুষ দেখবেন, কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যে রিয়েকশনগুলো ছিল, সেইটা যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে বুঝবেন ক্রিকেটটা মানুষকে কত একত্রিত করতে পারে। এই যে একটা বড় বিজনেস আছে, সেটা যদি আপনি বড় করতে চান, সেটাকে যদি আপনি কাজে লাগাতে চান, সেক্ষেত্রে ভালো ক্রিকেটের বিকল্প নেই। আর ভালো ক্রিকেট খেলতে চাইলে, ক্রিকেটকে বড় করতে চাইলে, সেখানে আপনাকে আঞ্চলিক ক্রিকেটার নিয়ে কাজ করতে হবে। এইটা ফারুক আহমেদের বড় একটা চ্যালেঞ্জ থাকবে, যে তিনি বড় পরিসরে এই যে মানুষের এতদিনের আশা আকাঙ্ক্ষা বা চাওয়া, সেটা তিনি পূরণ করতে পারেন কিনা, সেটা হয়তো আমরা
আশা করতে পারি আপাতত। সেই আশায় আমরা বুক বাঁধতে চাই। এই বলে আমি আজকে শেষ করছি। আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথে থাকুন।